ড্যান্সিং। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে জিরানটা কি। তাহলে জিরানটা হচ্ছে, একটু নিচে লক্ষ্য করুন, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং তা যদি নাউনের কাজ করে তবে তাকে আমরা জিরান্ড বলবো। এখন আমরা সেন্টেন্সগুলো এক এক করে লক্ষ্য করি। ক নম্বরে আছে আই স দ্য গার্ল ড্যান্সিং। এই যে ড্যান্সিংটা, এখানে ভার্ব আইএনজি আছে, কিন্তু এটি এই গার্লের বিশেষ অবস্থাকে প্রকাশ করছে। তার মানে হচ্ছে এটি অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে নাউন, সুতরাং আমাদের এটি অ্যান্সার নয়। এরপর খ নম্বরে আসি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন এনটিআরসির পরীক্ষার মাধ্যমে প্রভাষক হিসেবে নিজেকে দেখতে চান, তাদের জন্য বিগত বছরের প্রশ্ন সমাধান করা অত্যন্ত জরুরি, তা বলার অপেক্ষা রাখে না। আজকের ভিডিওতে আমরা সমাধান করতে যাচ্ছি 16তম নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে 2019-এর কলেজ ইংরেজি অংশ প্রশ্নপত্র। শুধু প্রশ্নের উত্তর নয়, প্রতিটি প্রশ্নের সঠিক ব্যাখ্যা সহ ডিটেইলড সলিউশন আপনাদের সামনে তুলে ধরব, যাতে একই নিয়মে অন্য প্রশ্নগুলো আপনি সহজে সমাধান করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটি সেটি শনাক্ত করতে হবে। আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস। আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস। আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস। আই নো হোয়াট হি ওয়ান্টস। সঠিক কোনটি হবে? প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করি। আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস। এইখানে এই অংশটুকু হচ্ছে একটা এমবেডেড কোশ্চেন, এবং এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে কখনো অক্সিলারি ভার্ব এসে বসে না, শুধু ডাব্লিউএস কোশ্চেনের পর সাবজেক্ট এসে বসে যায়, তাই এটি ভুল। তারপর অংশ দেখি। আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস। এখানে ডাজ আছে, আবার ওয়ান্টস আছে, সুতরাং এই এস বাই এস দুই জায়গায় অ্যাড হওয়ার কথা নয়, এবং এটি সে কারণে ভুল। নেক্সট আছে আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস। একইভাবে এই এমবেডেড কোশ্চেনে হোয়াট ডাজ হি ওয়ান্ট, এই ডাজ অক্সিলারি ভার্ব এমবেডেড কোশ্চেনে আসবে না, এবং সে কারণে গ নং অ্যান্সার ভুল। ঘ নং দেখি যে আই নো হোয়াট হি ওয়ান্টস। এখানে লক্ষ্য করুন যে এই পরের অংশটুকু যেটা এমবেডেড কোশ্চেন আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব আসে নেই, বরং সাবজেক্ট এসে সরাসরি সাবজেক্টের পরে ভার্ব এবং এস বাই এস সঠিকভাবে বসেছে, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। তাহলে মনে রাখতে হবে এক্ষেত্রে যে কোনো সেন্টেন্সের মাঝে যদি এমবেডেড কোশ্চেন আছে, অর্থাৎ এই যে আই নো হোয়াট হি ওয়ান্টস, এটা পুরো সেন্টেন্সটির মাঝে একটি অংশ যখন প্রশ্নবোধক, তখন সেটি হচ্ছে এমবেডেড কোশ্চেন বা অ্যাড করা কোশ্চেন, এবং সেই কোশ্চেনগুলো যথারীতি অন্যান্য কোশ্চেন করার প্যাটার্নে হয় না। এখানে লক্ষ্য করুন যে এখানে শেষে একটা প্রশ্নবোধক সাইন নাই এখানে, এবং এমবেডেড কোশ্চেনের শেষে প্রশ্নবোধক সাইন থাকে না, এটিও একটি টেকনিক্যালি মনে রাখার। তো তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ। হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড। জিরান্ডের সঠিক ব্যবহার কোনটি এই বাক্যগুলোর মাঝে? চলুন পড়ে নেই একটু সেন্টেন্সগুলো। আই স দ্য গার্ল ড্যান্সিং। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে জিরানটা কি। তাহলে জিরানটা হচ্ছে, একটু নিচে লক্ষ্য করুন, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং তা যদি নাউনের কাজ করে তবে তাকে আমরা জিরান্ড বলবো। এখন আমরা সেন্টেন্সগুলো এক এক করে লক্ষ্য করি। ক নম্বরে আছে আই স দ্য গার্ল ড্যান্সিং। এই যে ড্যান্সিংটা, এখানে ভার্ব আইএনজি আছে, কিন্তু এটি এই গার্লের বিশেষ অবস্থাকে প্রকাশ করছে। তার মানে হচ্ছে এটি অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে নাউন, সুতরাং আমাদের এটি অ্যান্সার নয়। এবার খ নম্বরে আসি। আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর। আচ্ছা, এটি হচ্ছে যথারীতি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, এবং এখানে যে এম ইজ আর এর সাথে যে ভার্ব আইএনজি বসে সেটি বসছে। ড্যান্সিংটা এখানে একটা ভার্ব, সো এটি জিরান বা নাউন নয়। গ নম্বর লক্ষ্য করি। ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ। মানে হচ্ছে ড্যান্সিং হচ্ছে একটা ভালো ধরনের ব্যায়াম। এখন এই ড্যান্সিংটা হচ্ছে কি এক ধরনের ব্যায়ামের নাম। এইখানে ড্যান্সিংটা অর্থাৎ ড্যান্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি একটি নাউনে পরিণত হয়েছে, এবং এটি হচ্ছে জিরান্ডের উদাহরণ। তাহলে আমাদের উত্তর হবে গ, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। এটি হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, ঘ নম্বর তারপর একটু দেখি আমরা। দ্য গার্ল কেম হিয়ার ড্যান্সিং। এই যে এখানে যে ড্যান্সিং ভার্বের সাথে আইএনজি আছে, এটি কেন জিরান নয়? এটি জিরান নয় এই কারণে যে এটি তো ওই গার্লেরই একটা বিশেষ অবস্থা প্রকাশ করছে, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, সুতরাং এটি জিরান নয়। যেটি নাউন ভার্ব আইএনজি নাউন হয়ে বসেছে সেটি হচ্ছে জিরান, এবং সেটির সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ইজ। সঠিকভাবে
সঠিকভাবে হওয়া বানান বা স্পেলিং কোনটি? আচ্ছা, মিলেনিয়াম শব্দ সঠিক বানান কোনটি এর মনে রাখার সহজ কৌশল হচ্ছে যে প্রথমে দুটো এল, তারপর আই, তারপর দুটো এন, এই সিকোয়েন্সটা মনে রাখলে আমাদের এই স্পেলিংটা মনে রাখা সহজ হবে। অর্থাৎ MILL, মাঝখানে ই, তারপর NNIUM, মিলেনিয়াম। তাহলে এর আগে দুটো এল এবং এর পরে দুটো এন, তাহলে স্পেলিংটা সঠিক হবে। একটু মনে রাখার টেকনিক সহজে। নেক্সট আসি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আবার আসছে যে কোনটা সঠিক সেন্টেন্স বা বাক্য, কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা এক এক করে সেন্টেন্সগুলো একটু পড়ে দেখি। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এই বাক্যটি সঠিক নয়, কারণ এই কম্পারেটিভলি একটা ওয়ার্ড এবং বেটার একটি কম্পারেটিভ ওয়ার্ড। তাহলে ডাবল কম্পারেটিভ কখনো সঠিক বাক্য হতে পারে না, তাহলে এটি ভুল। এরপর আসি, হি ইজ গুড টুডে দেন বিফোর। এই যে দেন বিফোর দ্বারা বোঝা যাচ্ছে যে একটা এই ফর্মটা কম্পারেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু এটি কম্পারেটিভ হয়নি, বরং পজিটিভ হিসেবে পড়ছে এখানে, তাহলে এটা আমাদের ভুল। তারপরে আছে হি ইজ বেটার টুডে। এইখানে এই বেটার শব্দটা দিয়ে বোঝাচ্ছে যে সে আগের অবস্থা আছে এখন ভালো, অর্থাৎ এটি এই কম্পারেটিভ সেন্টেন্সের সঠিক উদাহরণ, হি ইজ বেটার টুডে। আচ্ছা, ঘ নম্বর একটু দেখি, হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে। তাহলে এই যে কম্পেয়ার করার জন্য বেস্ট কখনোই ব্যবহৃত হয় না, এটি সুপারলেটিভে ব্যবহৃত হয়, তাহলে এটি ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে হি ইজ বেটার টুডে, এটি সঠিক বাক্য। দ্য ওয়ার্ড হোমলি ইজ, হোমলি ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তো আমরা সাধারণত একটা সহজ একটা ট্রেন্ড মনে রাখার চেষ্টা করি যে এলওয়াই যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলে থাকি, কিন্তু এখানে হোমলি শব্দটি আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা আরও কিছু শব্দ আছে যেগুলো এলওয়াই থাকলেও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যেমন ফ্রেন্ডলি, লাভলি, হোমলি। তো একটা উদাহরণ সেন্টেন্স আমরা দেখি, তাহলে সহজ বোঝা যাবে। শি লিভস ইন এ হোমলি এনভায়রনমেন্ট। এই যে এখানে এনভায়রনমেন্ট, এটি একটি নাউন, তার আগে এই হোমলি শব্দটি বসে এনভায়রনমেন্টকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ হোমলি শব্দটি এখানে এনভায়রনমেন্ট শব্দের অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তাহলে হোমলি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াই ডু ইউ ডু অ্যাট দিস মোমেন্টস। তাহলে এখানে সঠিক ভার্বটা কী হবে? একটু লক্ষ্য করি, আমরা ভার্বের পরবর্তী বা পূর্ববর্তী অংশের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ভার্বটা কোন ফর্মে বসবে। এখানে ভার্বের পর অংশটা লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে লেখা আছে অ্যাট দিস মোমেন্ট, মানে হচ্ছে এখন তুমি কি করো। আচ্ছা, এখন তুমি কি করো বলতে এই মুহূর্তে সে কাজটা চলছে, এই জন্য যথারীতি ভার্বের সাথে আইএনজি বা প্রেজেন্ট ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম বসবে, এবং সেটি আছে হচ্ছে হোয়াট ইউ ডু এর স্থলে হবে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট, এবং বাকিগুলো সঠিক হবে না। গ নম্বর হচ্ছে সঠিক আনসার। চুজ দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটি বাছাই করো। হি গেভ মি গুড বাই, হি পেড মি গুড বাই, হি টোল্ড মি গুড বাই, হি উইশড মি গুড বাই। আচ্ছা, এই যে গুড বাই, গুড নাইট বা ফেয়ারওয়েল দেওয়ার ক্ষেত্রে সাধারণত যে ভাবটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে বিড এবং পাস্ট হচ্ছে বেড। তাহলে সে আমাকে গুড বাই দিল, এটি তাহলে এই পাস্ট ফর্ম নিয়ে এই উত্তর হবে খ, হি বেড মি গুড বাই, অর্থাৎ বিড প্রেজেন্ট ফর্ম এবং তার পাস্ট হচ্ছে বেড, হি বেড মি গুড বাই, সে আমাকে গুড বাই বলল। The word adulteration can be best explained as, এই অ্যাডাল্টারেশন শব্দটাকে সবচেয়ে ভালো উপায়ে বর্ণনা করা যায় কীভাবে? ক, টু মিক্স সামথিং ইন্টেন্সলি, মানে কোনো কিছু কঠিনভাবে মিশানো। তারপরে টু ইউজ আনইউজুয়াল মেথড, অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করা। টু মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস, মানে হচ্ছে টু মেক ইমপিওর ভেজাল করে ফেলা বা অশুদ্ধ করা, বাই অ্যাডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস মানে অধিকতর খারাপ পণ্যের মাধ্যমে ভেজাল তৈরি করা। আর ঘ নম্বর আছে টু মিক্স পয়জন, মানে হচ্ছে বিষ মেশানো।
আচ্ছা, এইবার লক্ষ্য করি অ্যাডাল্ট্রেশন শব্দটার অর্থ আসলে হচ্ছে যে ভেজাল মিশিয়ে কোনো কিছুকে খারাপ করে ফেলা, এবং এই অর্থটার সাথে যায় হচ্ছে আমাদের গ নাম্বার উত্তরটি, যেখানে লেখা আছে টু মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস, মানে খারাপ পণ্য ব্যবহার করার মাধ্যমে কোনো কিছুকে ইমপিওর করা বা ভেজালে পরিণত করা। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন, ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের এটি উপযুক্ত সময়, সবচেয়ে উপযুক্ত সময়। এখানে ভার্বের কী ধরনের ফর্ম বসবে? আচ্ছা, একটু লক্ষ্য রাখতে হবে যে ইট ইজ হাই টাইমের পর যদি টু চেঞ্জ হোক বা টু এর সাথে ভার্বের এরকম বেস ফর্ম বসে, তাহলে মনে রাখতে হবে যে সেটি সঠিক অবস্থায় আছে, কারণ টু থাকলে তার সাথে ভার্বের বেস ফর্ম বসে, এবং সেটি আমরা লক্ষ্য করবো আছে উত্তরগুলোর মাঝে ক নাম্বার। অর্থাৎ সেন্টেন্সটি হবে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, অর্থাৎ টু সঠিকভাবে বসেছে এবং ভার্ব সঠিকভাবে বসেছে, আর বাকিগুলো ভার্ব বেস ফর্ম নয়, সুতরাং এগুলো ব্যবহৃত হবে না। তবে এক্ষেত্রে একটি জিনিস একটু উল্লেখ করি যা আপনাদের কাজে লাগতে পারে, সেটি হচ্ছে যে কখনো কখনো এরকম থাকবে যে ইট ইজ হাই টাইম, এরপর একটা যে সাবজেক্ট থাকে, যেমন এই নিচে উদাহরণ সেন্টেন্সটি লক্ষ্য করুন যে ইট ইজ হাই টাইম, এখানে উই আছে। যদি এরকম থাকে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম না বসে ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ 2 নম্বর ফর্মটা বসবে। অর্থাৎ সেন্টেন্সটা এরকম হবে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক। তাহলে এটা মনে রাখতে হবে, যদি টু হয় তাহলে ভার্বের বেস ফর্ম, এবং যদি টু এর স্থলে কোনো সাবজেক্ট এসে বসে তাহলে সেটি হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে, যেহেতু টু আছে, উত্তর হবে টু চেঞ্জ। Five liters of milk is contained dash the pot. অর্থাৎ এই পটে 5 লিটার দুধ ধরে। তাহলে কোনো কিছুর অভ্যন্তরে ধরে বা ধারণ করতে পারে বোঝাতে যে প্রিপোজিশনটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইন, গ নাম্বার, এবং উত্তরটি হবে 5 লিটার্স অফ মিল্ক ইজ কন্টেন্ট ইন দ্য পট। I could not go dash for the examination due to rain. আমি বৃষ্টির জন্য বাইরে যেতে পারি নাই, পরীক্ষা দিতে যেতে পারি নাই, সরি। তো এই গো এর সাথে যদি একটা গো ইন ফর, এই যে একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে কোনো প্রতিযোগিতা বা কোনো কাজে অংশগ্রহণ করার জন্য বাইরে যাওয়া। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটি হবে কি, আই কুড নট গো ইন ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। তাহলে গো ইন ফর অর্থ হচ্ছে কোনো প্রতিযোগিতা বা কোনো কাজে অংশগ্রহণ করার জন্য বাইরে যাওয়া। উদাহরণ বাক্যটি লক্ষ্য করি, হি উইল গো ইন ফর দ্য কম্পিটিশন। সে কম্পিটিশনের জন্য যাবে। দ্য ফ্রেজ অ্যাট লগার সেট মিনস, অর্থ কী? লগার সেটের অর্থ কী? আচ্ছা, অ্যাট লগার সেটস অর্থ হলো ঝগড়া বা বিরোধে লিপ্ত হওয়া বা লিপ্ত থাকা। তাহলে সেটি যদি হয় তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে কোন শব্দ বা ফ্রেজ দিয়ে এই ঝগড়া বা বিরোধ বোঝায় লক্ষ্য করি। ভেরি ক্লোজ মানে হচ্ছে খুব ক্লোজ, বেলিজারেন্টস, তারপর হচ্ছে কোয়ারেলিং। এই কোয়ারেলিং শব্দটার অর্থ হচ্ছে ঝগড়া করা বা ঝগড়া লিপ্ত হওয়া। ডিস্টেন্স রিলেশন, তাহলে আমাদের অর্থগত দিক থেকে হচ্ছে গ আমাদের উত্তর বা অর্থের সাথে যায়। তাহলে লগার মানে হচ্ছে কোয়ারেলিং, যার অর্থ হচ্ছে ঝগড়া বা বিরোধ লিপ্ত হওয়া। উত্তর হচ্ছে ক। দ্য ফ্রেজ অ্যাট লগার সেট মিনস কোয়ারেলিং। হারি স্পয়েলস ড্যাশ 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 ড্যাশ। আচ্ছা, হারি স্পয়েলস দ্য কারি, এটা হচ্ছে ইংরেজিতে ব্যবহৃত একটি বিখ্যাত প্রবাদ, যার অর্থ হচ্ছে তাড়াহুড়ো করা ভালো নয় বা তাড়াহুড়ো করলে কাজ খারাপ হয়ে যায়। তাহলে শূন্যস্থানে যা বসছে সেটি হচ্ছে হারি স্পয়েলস দ্য কারি, খ নাম্বার। যদি শাব্দিক অর্থ আমরা লক্ষ্য করি সেটির অর্থ দাঁড়াবে এই যে অধিক তাড়াহুড়ো, কারি মানে হচ্ছে তরকারিকে নষ্ট করে দেয়, কিন্তু আসলে এর অর্থ হচ্ছে তাড়াহুড়ো কাজ ভালো হয় না। যাই হোক, সেন্টেন্সটি হচ্ছে হারি স্পয়েলস দ্য কারি। ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, শূন্যস্থানে কি বসবে?
আচ্ছা, আমরা জানি যে ম্যাটেরিয়াল আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি নির্ধারিত করে কোনো ম্যাটেরিয়াল আনকাউন্টেবল নাউনকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে তার আগে দি বসে। অর্থাৎ সেন্টেন্সটি হবে দ্য ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। I wanted the poster to dash. তাহলে একটু লক্ষ্য রাখতে হবে যে এই টু এর পরে যে ভার্বটা বসে সেটি সাধারণত ইনফিনিটিভ অর্থাৎ বেস ভার্ব বসে। বেস ভার্ব বলতে আমরা যে ক, খ, গ, ঘ হতে লক্ষ্য করি বেস ভার্ব পাবো ক নম্বরে, আর বাকি সবগুলো বেস ভার্বের সাথে অন্য কিছু যুক্ত আছে, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র বেস ভার্ব বা প্রেজেন্ট ফর্ম যুক্ত হবে টু এর পরে, এবং সেটি পাবো আমরা ক নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। সেন্টেন্সটি হচ্ছে আই ওয়ান্টেড দ্য পোস্টার টু হ্যাং। আমি পোস্টারটা ঝোলাতে চেয়েছিলাম। লিভ নো স্টোন আনটার্ন। লিভ নো স্টোন আনটার্ন মিনস মানে এর অর্থ কি? লিভ নো স্টোন আনটার্ন এর অর্থ হচ্ছে সম্ভাব্য সমস্ত উপায়ে চেষ্টা করে দেখা। এটা এখন অপশনগুলোতে আমরা লক্ষ্য করি। প্রথমে আছে হেভি স্টোন মানে হচ্ছে ভারী পাথর, ইম্পসিবল অসম্ভব, রেয়ার স্টোন মানে হচ্ছে দুষ্প্রাপ্য পাথর। আর ঘ নম্বরে আছে ট্রাই এভরি পসিবল মিনস। ট্রাই এভরি পসিবল মিনস অর্থ হচ্ছে যে সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করা, যার অর্থটি এই লিভ নো স্টোন আনটার্ন অর্থের সাথে যাচ্ছে। অর্থাৎ লিভ নো স্টোন আনটার্ন মানে হচ্ছে ট্রাই এভরি স্টোন এভরি পসিবল মিনস, অর্থাৎ অর্থ হচ্ছে সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করা। উত্তর হচ্ছে তাহলে ঘ। Would you mind dash me a cup of tea? কি বসবে শূন্যস্থান। তাহলে would you mind এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, তাই আমরা যদি লক্ষ্য করি যে ভার্বের আইএনজি ফর্ম আছে দুইটি জায়গায়, একটা হচ্ছে কতে এবং একটা হচ্ছে গতে। তারপরেও অর্থগত দিক থেকে এই গিভিং শব্দটি বেশি গ্রহণযোগ্য, তাই আমরা উত্তর করবো গিভিং। অর্থাৎ সেন্টেন্সটি হবে would you mind giving me a cup of tea? What is the antonym of rear? rear শব্দটির অ্যান্টোনিম বা বিপরীতচাতক শব্দ কোনটি? আচ্ছা, রিয়ার শব্দের অর্থ আমরা জানি, রিয়ার মানে হচ্ছে পিছনের অংশ বা পিছনে। তাহলে এখন আমরা ক খ অপশনগুলো লক্ষ্য করি। নট অ্যাভেলেবল মানে নাই। বিহাইন্ড মানে হচ্ছে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, পিছনে মানে হচ্ছে এটি রিয়ারের অ্যান্টোনিম নয়, এটি সিনোনিম। আচ্ছা, এরপর আছে ফ্রন্ট মানে সামনে, এই সামনে যেটি হচ্ছে রিয়ারের অ্যান্টোনিম, অর্থাৎ সামনে ফ্রন্ট, পিছনে রিয়ার। তাহলে এই দুটি বিপরীতাত্মক শব্দ। আমাদের উত্তর হচ্ছে গ। আর অ্যাভেলেবল মানে আছে, যা এই অর্থের সাথে সামঞ্জস্যশীল বা নিকটবর্তী কোনো অর্থযুক্ত শব্দ নয়। তো আমাদের উত্তর হচ্ছে গ, ফ্রন্ট। অ্যান্টোনিম অফ রিয়ার ইজ ফ্রন্ট। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। এর ইংরেজি সেন্টেন্স বা ইংরেজি ট্রান্সলেশন কোনটা হবে? তাহলে একটু লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়যুক্ত ক্রিয়াগুলোর ক্ষেত্রে, যেমন কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে ইত্যাদি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আইএনজি আকারে বসে এবং তার সাথে তার আগে কোনো প্রিপোজিশন বসে না। এই কন্ডিশন দুটোর যদি মনে রাখেন তাহলে এই জাতীয় যে কোনো দ্বিতীয় ভার্বযুক্ত যদি আসে আপনার সামনে, তাহলে আপনি এটি অবশ্যই ট্রান্সলেশন করতে সক্ষম হবেন। তো সেটি যদি হয় লক্ষ্য করি, দ্য বয় কেম টু মি ক্রাইং। এইখানে এই ক্রাইংয়ের আগে প্রিপোজিশন নাই, কেম টু মি আমার কাছে আসলো, অর্থাৎ এটি সঠিক বাক্য। আমাদের ক হচ্ছে সঠিক ট্রান্সলেশন, সেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। আচ্ছা, এবার পরেরগুলো দেখি যে কেন সেগুলো সঠিক নয়। খ নম্বর আছে দ্য বয় কেম নিয়ার মি ক্রাইং। নিয়ার মি মনে হয় যে আমার কাছে আসার ইংরেজি হবে, কিন্তু আসলে নিয়ারটা হচ্ছে মোশন অফ প্রিপোজিশন নয়, অর্থাৎ কোনো কিছুর দেখে যে গতিশীল হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেখানে প্রিপোজিশন হিসেবে নিয়ার বসে না। নিয়ার হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু টু হচ্ছে চলমান বস্তুর জন্য প্রযোজ্য। বয়টি আমার কাছে আসবে মনে হচ্ছে চলমান হয়ে আসবে, এই জন্য টু মি ঠিক আছে, নিয়ার মি ঠিক নয়। আচ্ছা, এরপরে আসি যে দ্য বয় কেম টু মি ইন ক্রাইং, এই যে প্রিপোজিশন আছে সুতরাং এটি হবে না। তারপর আছে দ্য বয় কেম টু মি বাই ক্রাইং, বাই ক্রাইং আছে, এটি হবে না। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে এখানে ভার্বের আইনজি শুরু বসবে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে আমরা সঠিকটি সহজে চিহ্নিত করতে পারবো। ছেলেটি আমার কাছে কাঁদতে কাঁদতে
আমার কাছে এলো, সঠিক ইংরেজি হচ্ছে ক, দ্য বয় কেম টু মি ক্রাইং। হ্যাড আই মানি আই ড্যাশ ইউ। হ্যাড আই এটা আনরিয়াল কন্ডিশন এবং হ্যাড আই দিয়ে হচ্ছে সংযুক্ত থাকে কন্ডিশনালের ক্ষেত্রে, পরের অংশে যায় শুধু উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আই উড হেল্প ইউ, হ্যাড আই মানি আই উড হেল্প ইউ, ক নাম্বার। আচ্ছা, হ্যাড আই মানিটা এভাবে থাকতে পারে যে ইফ আই হ্যাড মানি, ইফ আই হ্যাড মানি যে অর্থ, হ্যাড আই মানি একই অর্থ, এবং পরের অংশ একইভাবে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একটু উদাহরণ বাক্য এখানে আছে, সেটা দেখে একটু। হ্যাড আই উইং, মানে এটাকে আমরা বলতে পারি ইফ আই হ্যাড উইং আই উড, এই যে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আসছে, আই উড ফ্লাই টু ইউ, উড়ে তোমার কাছে যেতাম যদি আমার পাখা থাকতো। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ অ্যাকিলিস হিল? অ্যাকিলিস হিল এই যে ফ্রেজটি আছে এর অর্থ, সঠিক অর্থ কোনটি? আচ্ছা, অ্যাকিলিস হিল অর্থ একটু বলে নেই যে অ্যাকিলিস হিল অর্থ হচ্ছে কোনো ব্যক্তির দুর্বল দিক। অ্যাকিলিস মূলত সেই গ্রিক হিরোর নাম ছিল যে ছিল অপরাজয় এবং দুর্দান্ত, তাকে পরাজিত করা যাচ্ছিল না। কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে যে তার পায়ের গোড়ালিতে যদি কেউ আঘাত করে সে তাহলে পরাজিত হবে, এবং শেষ পর্যন্ত তাকে সেখানে আঘাত করেই পরাজিত করা হয়। এবং তখন থেকে এই ফ্রেজটি প্রচলিত আছে যে অ্যাকিলিস হিল মানে হচ্ছে কারো দুর্বল দিক। তো এখন অপশনগুলো লক্ষ্য করি। ইম্পর্টেন্ট ইস্যু মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু, খ নম্বরে আছে টার্নিং পয়েন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস, তারপর আছে ভালনারেবল পয়েন্ট মানে হচ্ছে এই যে দুর্বল পয়েন্ট বা দুর্বল দিক, মেন পয়েন্ট মানে প্রধান দিক। তো এখন আমাদের অর্থের সাথে সঠিকভাবে মিলে যাচ্ছে গ নম্বর, ভালনারেবল পয়েন্ট মানে হচ্ছে দুর্বল দিক। লেবু কসলালে তেতো হয়, এটি ট্রান্সলেশন কি হবে? লেবু কসলালে তেতো হয়, এটি প্রবাদ বাক্য। মনে রাখতে হবে যে কোনো বিষয় বারবার করলে তার গুরুত্ব নষ্ট হয়ে যায়, এটি এই অর্থটি বোঝায়। অর্থাৎ এই যে যেমন প্রথমটি আছে ক নম্বর, দ্য লেমন বিকামস বিটার ইফ ইট ইজ রাফ, এটি শাব্দিক অর্থ হয়েছে কিন্তু এটি সঠিক ট্রান্সলেশন নয়। জেস্ট ড্রাইভ এন হার্ট লস পয়েন্ট, এইখানে আসি লক্ষ্য করি। জেস্ট মানে হচ্ছে কি একটা কৌতুক বা হাস্যরস, ড্রাইভ এন হার্ট মানে বারবার যদি এটা বলা হয় তাহলে লসেস ইট পয়েন্ট, তাহলে এটা মজা হারিয়ে ফেলে। এটি হচ্ছে সঠিক ট্রান্সলেশন, লেবু কসলালে তেতো হয়, খ। তারপরে গ নম্বরে আছে হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স, এটি এর সাথে অর্থ সঙ্গতিপূর্ণ নয়। ঘ নম্বরে আছে ডোন্ট ট্রাই টু ডু এনিথিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার কোনো কিছু করার চেষ্টা করো না, এটিও এর সাথে সঙ্গতিপূর্ণ নয়। দেখ আমাদের উত্তর হচ্ছে তাহলে জাস্ট ড্রাইভ এন হার্ট লসেস ইটস পয়েন্ট, মানে একটা কৌতুক যদি বারবার বলা হয় তাহলে তার মজা হারিয়ে ফেলে, কিন্তু এটির অর্থ হচ্ছে কি যে বারবার কোনো কিছু করলে তার গুরুত্ব কমে যায়। উত্তর হচ্ছে আমাদের খ। Which one below is the correct sentence? নিচে কোনটি সঠিক বাক্য? They have seen me yesterday, এটি সঠিক বাক্য নয়, কারণ yesterday আছে, সেক্ষেত্রে এই হ্যাভ সিন না হয়ে যে স মি, তাহলে সঠিক হতো। এরপরে আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি, আমি তার এই শিশুসুলভ আচরণ পছন্দ করি, এটি সঠিক বাক্য। গ নম্বর লক্ষ্য করি যে সেগুলি কেন সঠিক নয় পরেরগুলো। ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এই আই থাকলে আই এবং হু যদি থাকে তারপরে পরে ইজ বসে না, পরে বসে হচ্ছে অ্যাম, সুতরাং এটি সঠিক নয়। তারপরে দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার, এইখানে যে প্রিপোজিশনটাই অতিরিক্ত এসে বসছে, যদি থাকতো দ্য গার্ল রিজেম্বলস হার মাদার তাহলে সঠিক ছিল, কিন্তু টু বসার কারণে এটি সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। At the scene, mother arose in her, এক পর্যায়ে তার মধ্যে মাদার মানে এখানে মা নয়, কিন্তু মাদার মানে এখানে মাতৃত্ব, তাহলে এক পর্যায়ে তার মাঝে মাতৃত্ব জেগে উঠল, এবং মাদার শব্দটি যখন মাতৃত্ব বোঝানো হয় তখন তার আগে আর্টিকেল বসে, যে আর্টিকেল সেটি হচ্ছে দি। At the scene, the mother arose in her, যে এই প্রেক্ষাপটে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল, আমাদের উত্তর হচ্ছে। What is the verb of the word friend? ফ্রেন্ড শব্দটির ভার্ব কি? আমরা জানি এখানে ফ্রেন্ড শব্দটি কী অবস্থায় আছে, নাউন অবস্থায় আছে, তাই না? তো এখন এর ভার্বটা কি হবে?
ভার্বটা হচ্ছে নাউন শব্দের ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড, অর্থাৎ ঘতে আছে বি ফ্রেন্ড, এটি হচ্ছে উত্তর। আমরা যদি উদাহরণ সেন্টেন্স লক্ষ্য করি, হি বিফ্রেন্ডেড দ্য পোর বয়, সে গরিব ছেলেটিকে বন্ধু করেছিল। এইখানে বিফ্রেন্ড বন্ধু করেছিল ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং ফ্রেন্ড এর ভার্ব হচ্ছে বিফ্রেন্ডস। তো এর সাথে শেষ হচ্ছে 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি অংশের প্রশ্ন উত্তর, ব্যাখ্যা, বিশ্লেষণ ও আলোচনা। পরবর্তী অংশগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যেগুলি আপনাদের জন্য নিঃসন্দেহে উপকারী হবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।